এইচএসসি 26 ব্যাচের বাচ্চা কাচ্চারা, কি অবস্থা তোমাদের? তোমাদের যাদের এখনো সিলেবাস শেষ হয়নি, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদের যাদের প্রিপারেশন এখনো অনেকটা বাজে, যারা এখনো হতাশার মধ্যে রয়েছে, এখনো ডিপ্রেশনের মধ্যে রয়েছে, তো আজকে আমি ওভারঅল তাদেরকে নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করব। সো আজকের এই ভিডিওটা মেইনলি তাদেরকে ডেডিকেট করে আমি বানাচ্ছি, যারা এখন সিলেবাস শেষ করতে পারো নাই, যাদের প্রিপারেশন খারাপ, বা যারা এখনো হতাশার মধ্যে রয়েছে। আজকের এই ভিডিওতে আমি বলবো যে তুমি আসলে কোন সাবজেক্ট কিভাবে পড়বা, কতক্ষণ পড়বা, এবং কিভাবে তুমি শেষ সময় একটা গোছানো প্রিপারেশন নিয়ে প্লাস ইনশিওর করতে পারবা। ওকে, সো তোমাদের মতো ভাই আমারও কিন্তু এরকম বাজে একটা কন্ডিশন ছিল। এসএসসি পরীক্ষার 15 থেকে 20 দিন আগে মনে হচ্ছিল হবে না বা পারবো না, তো তারপরেও কিন্তু আলটিমেটলি একটা ভালো রেজাল্ট কিন্তু করতে পারছিলাম, মোটামুটি জি ভাই কিন্তু চলে আসছিল। তো যাই হোক, আমি আজকের এই ভিডিওতে মেইনলি তোমাদেরকে একটা A to Z সর্বশেষ গেম প্ল্যান দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা A+ পাইতে চাও বা যারা একটা ভালো রেজাল্ট করতে চাও, যদি আজকের এই ভিডিওটা 5 থেকে 7 মিনিট আমার সাথে কন্টিনিউ করতে পারো, আমি আশা করি তুমি এইচএসসি পরীক্ষায় অ্যাটলিস্ট একটা ভালো রেজাল্ট করতে পারবা। ওকে, সো আসো আমরা কথা না বাড়িয়ে একটু পয়েন্টে চলে আসি। তো যারা এই ভিডিও দেখার জন্য ক্লিক করেছো, জাস্ট তোমাকে আমি কয়েকটা স্টেপ বলবো, তুমি যদি এই কয়েকটা স্টেপ মাথায় রাখতে পারো, আমি আশা করছি তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। সো নাম্বার 1 যে কাজটা করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে প্রথমে আমি ডিসিশন নিব যে ভাইয়া আমার তো একটা টার্গেট রয়েছে যে ভাইয়া আমাকে জিপিএ 5 পাওয়া লাগবে। কিন্তু তুমি এই জিপিএ 5 পাওয়ার যে টেনশনটা এখন করতেছো, এই টেনশনটা করা যাবে না, এবং তোমার মাথা থেকে এই জিপিএ 5 এর যে ভূত রয়েছে, ঠিক আছে, জিপিএ 5 এর যে ভূত রয়েছে, এইটা তোমার মাথা থেকে বের করে ফেলতে হবে। সো আসলে তোমরা অনেক শিক্ষার্থী এখন যে ব্যাপারটা নিয়ে প্যারা খাচ্ছ যে ভাইয়া আমি যদি জিপিএ 5 না পাই, আমার লাইফে আমি ভালো কিছু করতে পারবো না, বা আমার লাইফে সবকিছুই শেষ, বা আমার বাবা আমাকে কি বলবে, আমার ফ্যামিলি মেম্বার আমাকে কি বলবে, বা আমার মা আমাকে কি বলবে, এরকম অসংখ্য তোমরা প্রেশারে পড়ে যাচ্ছ, এবং আলটিমেটলি তোমাদের প্রিপারেশনটাই কন্টিনিউ করতে পারতেছো না। তুমি হয়তো বা আগে ভালো মতো পড়াশোনা করো নাই, এখন শেষের যে 10টা দিন তুমি পড়াশোনা করবা, এখনো তুমি পড়তে পারতেছো না। আগে পড়ো নাই এটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার আসলে কোনো সুযোগ নাই, কারণ এই যে ভাইয়া তোমাদের যে শেষ যে 10টা দিন রয়েছে, এই 10 থেকে 15 দিন তোমরা যা পড়বা, এই জিনিসগুলোই কিন্তু মাথার মধ্যে খুব ভালোভাবে তোমাদের একটা সেট আপ হয়ে থাকবে। দেখবা যে অনেক শিক্ষার্থী আগে খুব ভালো মতো পড়ছে, শেষের এই 10টা দিন ভালো মতো না পড়তে পারার কারণে তারা ভালো রেজাল্ট করতে পারবে না। আর তুমি এই শেষের 10টা দিন যা পড়বা, তাই যদি পরীক্ষায় কমন চলে আসে, তাহলে কেমন হয় বলতো? সো আমাদেরকে পড়াশোনাটা করতে হবে একটু স্মার্ট হইতে। স্মার্ট মানে কি? আমি শেষের এই 10টা দিন এখন যা পড়বো, আমার টার্গেট হচ্ছে পরীক্ষায় যেন আমি প্রশ্ন কমন পাই। কি টার্গেট ভাই বলতো? আমাদের এখন আজকের এই ভিডিওর মেইনলি টার্গেটই থাকবে প্রশ্ন কমন কিভাবে আমরা পরীক্ষার হলে নিয়ে আসতে পারবো। সো ওই টার্গেট করে আমাকে প্রিপারেশন নেওয়া লাগবে। এখন যদি আমি তোমাকে বলি যে আগামীকালকে তোমার এসএসসি পরীক্ষা, তাহলে তুমি আজকের রাতে কি করতা? আমাকে বলতো যে ভাইয়া আপনি সেই ম্যাথগুলো আমাকে করান বা সেই প্রবলেমগুলো আমাকে সলভ করান যেগুলো আগামীকালকের পরীক্ষায় আমাদের চলে আসবে। তখন তোমার মধ্যে একটা অস্থিরতা কাজ করতো, এবং তোমার মধ্যে একটা টেনশন কাজ করতো, এটা যে আগামীকাল কিন্তু পরীক্ষা, তার মানে আজকেই আমাকে যা করার করতে হবে। সো তুমি এই ভিডিও দেখার জন্য আসছো, তোমার হাতে কিন্তু আহামরি খুব বেশি সময় নেই, শেষে 10টা দিন সময় রয়েছে। তো এই 10টা দিনের প্রত্যেকটা দিন তোমাকে টার্গেট নিতে হবে যে আগামীকালকে আমার যদি পরীক্ষা হইতো, তাহলে আমি আজকের দিনে কিভাবে অতিবাহিত করতাম। সো প্রত্যেকটা দিন যেহেতু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তো এই জন্য আমরা এই সময়টা অতিরিক্ত কোনো টেনশন করবো না। আগে পড়াশোনা করে নেই, সিলেবাস বাকি, কন্টেন্ট বাকি, বা কোনো কিছুই পারি না, এইগুলো নিয়ে আমরা টেনশন করবো না। যেহেতু ওভারঅল আমি 10 দিনের একটা গেম প্ল্যান তোমাদেরকে দিব, তুমি যদি এই গেম প্ল্যানটা ফলো করতে পারো ভাইয়া, এখন থেকেও ভালো করা সম্ভব। কিভাবে ভালো করবা, আসো আমরা সেই জিনিসগুলো নিয়ে একটু একটু করে কথা বলার চেষ্টা করি। সো প্রথমেই আমি জাস্ট ভাইয়া কয়েকটা কথা আবারও রিপিট করতেছি, টেনশন করা যাবে না, এবং জিপিএ 5 না পাইলেই সবকিছু শেষ, এটা একটা ভুল ধারণা। কারণ আমার অনেক ফ্রেন্ড সার্কেলেই আমি দেখছি ভাইয়া যে ওরা মনে করো জিপিএ 5 পাইছে, দেখবা যে ওর লাইফে খুব একটা হয়তো ভালো করতে পারেনি। আবার অনেকে আছে হয়তো জিপিএ 5 পায় নাই, ও দেখবা যে এখন একটা ভালো পজিশনে আছে, বা দেখবা যে ভালো কিছু করতেছে। তো এই ব্যাপারটা আসলে আমাদেরকে সবসময় মাথায় রাখা লাগবে যে একটা জিপিএ 5 এটা যে একটা সংখ্যা, এটা যে তুমি তোমার পুরো লাইফকে মানে ডিফাইন করতে পারবে না। ধরো কথার কথা, তুমি তোমার এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাও নাই, তার মানে কি তোমার সবকিছু শেষ? তুমি মনে করতেছো আমার আমার দিয়ে কিছু হবে না, আমার জিপিএ 5 আসবে না, বা আমার লাইফ এখানেই থমকে যাবে, তাহলে তুমি আসলে একটা মোহর মধ্যে আসো। ধরো তুমি এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাও নাই, এখন সামনের যে তোমার স্টেপ গুলো আছে, ধরো ধরো যে পাইছো জিপিএ 5টা, তুমি ধরো পাইছো, এখন এই যে জিপিএ 5টা পাইছো, তার মানে কি তোমার লাইফে সবকিছু জিনিস ঠিকঠাক হয়ে গেছে? কোনো কিছুই ঠিকঠাক হয় নাই। আমি যখন ছোট ছিলাম, তখন আমার বাবা মা বা আমার আত্মীয় স্বজন আমাকে বলতো তুমি যদি ক্লাস 8 জিপিএ 5 পাও, তোমার লাইফে কোনো দুঃখ থাকবে না। আমি সেটা সরল সরল মনে বিশ্বাস করে নিয়েছিলাম। পরবর্তীতে যখন 8 থেকে 9-এ উঠলাম, 9 থেকে 10-এ উঠলাম, তখন দেখলাম যে আবার একটা প্রেশার আমার মাথার মধ্যে ক্রিয়েট করে দিল তারা। কিরকম বললো যে এই ক্লাস 8 জিপিএ 5 তো সবাই পায়, এটা দিয়ে কোনো কিছু হবে না, তোমাকে ক্লাস 10-এর মধ্যে জিপিএ 5 পাওয়া লাগবে। যদি 10-এ জিপিএ 5 পাও, তোমাকে একটা সাইকেল কিনে দেবো বা একটা মোবাইল কিনে দেবো, এরকম অনেক গল্প বলা হয়তো। কিন্তু এখন যখন আমি এত পড়াশোনা করে ক্লাস 10-এ একটা ভালো রেজাল্ট করলাম, তখন কিন্তু আমাকে আবারও বলা হলো
ক্লাস 10-এ যেভাবে পাইছো কি করছো, এইসব দিয়ে কিছু হবে না। তুমি যদি এইচএসসির মধ্যে একটা ভালো রেজাল্ট করতে না পারো, আলটিমেটলি তোমার ওই জিপে ফাইভের কিন্তু মূল্য নাই। তার মানে দেখো এটার একটা মূল্য কিন্তু একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত তোমার লাইফে হয়তো ইম্প্যাক্ট ফেলতেছে। এখন এইচএসসিতে তুমি ভালো রেজাল্ট করছো, ওকে কি হবে এই ভালো রেজাল্ট দিয়ে? যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স না পাও, এখন পাবলিকে চান্স পাইছো, ওকে ফাইন, পাবলিকে দিয়ে কি হবে? তুমি যদি একটা ভালো জব করতে না পারো, তোমার যদি ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে না পারো, এসব মানে তোমার জিপে ফাইভ এসব তোমার বিশ্ববিদ্যালয়ে দিয়ে কিছু হবে না। তো এরকম তোমার লাইফের প্রত্যেকটা স্টেজে তোমাকে একটা গেম প্ল্যান কিন্তু সেট করে দেওয়া হবে। এখন তোমাকে কিন্তু প্রত্যেকটা স্টেজেই সমানভাবে পারফর্ম করতে হবে বা পারফর্ম করার চেষ্টা করতে হবে। এখন এই জিপি হাইপটা আমাদের দরকার আছে, ভালো রেজাল্ট আমাদের দরকার আছে, বাট এটাই আলটিমেটলি সলিউশন না, ঠিক আছে? সো আমরা এই জিপিটা পাওয়ার জন্য এখন যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ পরিশ্রমটা দিতে পারবো। বা আমার হাতে যে 10টা দিন রয়েছে, আমি চাইলে ফোনে রিলস ভিডিও দেখেও পার করে দিতে পারবো, আমি চাইলে সর্বোচ্চ পরিশ্রমটা দিয়েও একটা চেষ্টা করে দেখতে পারবো। আমার কথা হচ্ছে যারা ভিডিও দেখার জন্য আসছো, তোমাদেরকে আমি এতটুকু মোটিভেট করতে চাই যে এই যে শেষের যে 10টা দিন রয়েছে, আমরা সর্বোচ্চ পরিশ্রম করে হেরে যাব, ঠিক আছে? আমাদের জিভাইব লাগবে না, আমরা একটা কাজ করব, যারা আমার ভাইয়া আপুরা ভিডিও দেখার জন্য আসছো, আমরা সর্বোচ্চ পরিশ্রম করব। কি করব? সর্বোচ্চ পরিশ্রম করব। এবং আমরা যেন এই যে এইচএসসি পরীক্ষা যখন আমাদের শেষ হয়ে যাবে বা যখন পরীক্ষাগুলো শুরু হবে, তখন যেন ওই আফসোসটা না থাকে, বা আমি যেন আমার বুকের মধ্যে হাত রেখে বলতে পারি শেষের 10টা দিন অ্যাটলিস্ট নষ্ট করে নেই। আগের সবগুলো সময় নষ্ট করছি, আগের সবগুলো সময় ফাঁকিবাজি করছি, বাট শেষের 10টা দিন অ্যাটলিস্ট পরিশ্রম করছি। তখন তোমার নিজের মধ্যে ওই গিল্টি ফিলিংসটা কাজ করবে না। সো নিজের মধ্যে যেন এই গিল্টি ফিলিংসটা কাজ না করে, এজন্য হইলেও আমাদের পড়াশোনা করা দরকার। ওকে, সো অনেক কথাবার্তা বলছি, আশা করি তোমাদের ভিতরে একটু হলেও একটা ফিলিংস জাগ্রত হয়েছে যে না, এই শেষের 10টা দিন আমাদেরকে একটা ট্রাই তো করতে পারি। আমরা যে পাবো না, ধরে নিলাম, তোমার কথাটাই ধরে নিলাম যে ভাই পাবো না, ভালো রেজাল্ট হবে না, বাট চেষ্টা করতে তো দোষ নাই, চেষ্টা করতে দোষ আছে। আলটিমেটলি তুমি যদি একটা ভালো রেজাল্ট করো, এই ক্রেডিটটা কার? ডেফিনেটলি তোমার। তোমার হয়তো টিচার প্যানেল যারা রয়েছে, তোমার বাবা মা রয়েছে, সবারই একটা ক্রেডিট রয়েছে, বাট মেইন ক্রেডিটটা কার? তোমার। তুমি যদি খারাপ রেজাল্ট করো সেটাও তোমার, দেখবো যে খারাপ রেজাল্ট করলে অনেকে বকাঝকা করতেছে, বাট আলটিমেটলি এটাও একটা সময় পর কিন্তু থাকবে না। সো এই জন্য যেহেতু আমাদের লাইফে একটা সময় রয়েছে, শেষ 10টা দিন রয়েছে, আমি জানি এই 10টা দিনে জিপে পাওয়ার জন্য তোমাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি ইফোর্ট দেওয়া লাগবে, বা হয়তো বা অনেকাংশে এটা পসিবলও না, সবাই এটা করতে পারবে না। তো আমার কথা হচ্ছে আমাদের সবাইকে জিপে পাওয়া লাগবেও না, আমরা যে কাজটা করবো চেষ্টা তো করে দেখি, ঠিক আছে? এই চেষ্টা করতে পারবো না, যারা যারা চেষ্টা করবা বা যারা যারা শুরু করবা, সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে একটু কষ্ট করে লিখবা যে ভাইয়া আমি সর্বোচ্চ ইফোর্টটা দিব, সর্বোচ্চ চেষ্টাটা করব। এখন সর্বোচ্চ চেষ্টা করার জন্য ভাইয়া কয়েকটা জিনিস লাগে আসলে, ঠিক আছে? সেটা হচ্ছে জেদ। তোমার মধ্যে যদি জেদ না থাকে এবং তুমি যদি মানুষ হিসেবে সৎ না হও ভাইয়া, তাহলে তুমি এই কাজটা করতে পারবে না। তো যারা যারা আজকে আমাকে কথা দিয়েছো যে ভাইয়া সর্বোচ্চ পরিশ্রম আমি করবো, সবাই লিখো কমেন্টে যে ভাইয়া সর্বোচ্চ পরিশ্রম করবো, ডান। ওকে, এই কমেন্টটা করো যে ডান, আমরা সর্বোচ্চ পরিশ্রম করবো। আমি দেখতে যাচ্ছি যে কারা কারা সর্বোচ্চ পরিশ্রম করবা। সৎ মানে কি? যে ভাইয়াকে কথা দিয়েছি আমি আজকে থেকে পরিশ্রম করবো, তার মানে আমি আজকে থেকে পরিশ্রম করবো। আমার জ্বর, মাথা ব্যথা, কাশি, ঠান্ডা লাগুক, যাই হোক না কেন, কোমর ব্যথা, হাত ব্যথা, কোনো কিছুই আমাকে থামায় রাখতে পারবে না। পড়ার টেবিলে বসছি তো নন স্টপ পড়াশোনা চলবে, পড়া পড়তে পড়তে ক্লান্ত হচ্ছি, কোনো কথা নাই, পড়াশোনা চলবে। যতক্ষণ পর্যন্ত আমার শরীরের মধ্যে প্রাণ আছে ভাই, আমি সর্বোচ্চ চেষ্টাটা করবো। আমার যতক্ষণ পর্যন্ত হসপিটালে আমাকে নেওয়া না লাগতেছে, ততক্ষণ পর্যন্ত লড়াই চলবে, সংগ্রাম চলবে। এবং লড়াই করেও যদি আমার জীবনে না আসে, আমার কোনো আফসোস থাকবে না, আমার কোনো হতাশা থাকবে না, আমার কোনো ডিপ্রেশন থাকবে না। এই প্লাবানগুলোকে আমি দেখতে যাচ্ছি, এবং এই প্লাবানগুলোকে নিয়ে আমি আগামী 10টা দিন তোমাদের গাইডলাইন দিব, রেগুলার ভিডিও আসবে, রেগুলার সাজেশন আসবে। যারা ফলো করতে পারবা তারাই আশা করি ভালো করবা। ওকে, সৎ মানে কি ভাইয়া? তাহলে আমাকে কথা দিয়েছো, তোমার পরিশ্রম করবা, তোমার ইফোর্ট দিবা, তাহলে আমি ধরে নিচ্ছি যে তোমরা সবাই সৎ, তোমরা যা বলো তাই করো, এবং তোমাদের ওই মানে মানে কি বলবো পার্সোনালিটি রয়েছে, বা তোমাদের ওই মেন্টালিটি রয়েছে, বা ওই ক্যাপাবিলিটি তোমাদের সবারই রয়েছে, ভালো করতে পারবা। ওকে, এবং জেদ মানে কি? জেদ মানে হচ্ছে আমি এই যে শেষের যে 10টা দিন রয়েছে, এই শেষের 10টা দিন মিনিমাম আমি 14 থেকে 15 ঘন্টা প্লাস পড়াশোনা করব। ওকে, আচ্ছা, অনেক কথাবার্তা বলছি, এবার আসো ভাইয়া অনেক বকবক করার পরে মেইন পয়েন্টে আসেন, আমার সিলেবাস বাকি কিভাবে আমি শেষ করব। ওকে, সো আমার এইচএসসি পরীক্ষায় দেখো কয়েকটা কথা বলি, সেটা হচ্ছে 7টা সাবজেক্ট থেকে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে, এবং এ প্লাস পাওয়ার জন্য তোমার এই 7টা সাবজেক্টই জিপিএ 5 পাওয়া লাগবে না। কি কি 7টা সাবজেক্ট এক নজরে একটু দেখে নেই, এবং কোন সাবজেক্ট কেমনে পড়বা, কই থেকে পড়বা, কোন রিসোর্স থেকে পড়বা, সবগুলো জিনিসই বলে দিচ্ছি। তো একটা সাবজেক্ট দেখো তোমার হচ্ছে বাংলা, একটা হচ্ছে তোমার বাংলা, এরপরে চলে আসো ইংলিশ, বাংলা ইংলিশ, ঠিক আছে? বাংলা ইংলিশ, এরপরে তোমার একটা সাবজেক্ট রয়েছে আইসিটি, ঠিক আছে? বাংলা ইংলিশ আইসিটি, এরপরে তোমার যে সাবজেক্টটা রয়েছে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি। বায়োলজি, তো এই 7টা সাবজেক্ট রয়েছে। এখন তোমার মেইন যে টার্গেটটা থাকবে শেষের 10টা দিন, সেটা হচ্ছে
অপশনাল যে তোমার সাবজেক্টটা রয়েছে, অনেকেই অপশনাল সাবজেক্ট তোমার ভালো মতো পড়ো না, বাট আমি তোমাদেরকে সাজেশন দিব এই যে অপশনাল, এই অপশনাল সাবজেক্টে তোমার এ প্লাস পাওয়ার একটা টার্গেট নিয়ে আসা লাগবে। কারণ তুমি যদি কোনোভাবে অপশনাল সাবজেক্টে এ প্লাস নিয়ে আসতে পারো, তাহলে এইদিকে তোমার যদি মনে করো তিনটা সাবজেক্টে এ প্লাস মিসও হয়ে যায়, কয়টা সাবজেক্ট, তিনটা সাবজেক্ট, তিনটা সাবজেক্টে তোমার এ প্লাস যদি মিসও হয়ে যায়, তারপরেও তোমার ওভারঅল কিন্তু এ প্লাস চলে আসবে। তাহলে 7টা সাবজেক্টের মধ্যে মেইন টার্গেট, আপাতত প্রধান টার্গেট, মানে আমার প্রাইম টার্গেট হচ্ছে, মেইন টার্গেট হচ্ছে আমাকে অপশনালের মধ্যে এ প্লাস ইনশিওর করতে হবে। অনেকের ম্যাথ অপশনাল হতে পারে, অনেকের বায়োলজি অপশনাল হতে পারে। তাহলে প্রথমে আমি কথা বলার চেষ্টা করি এই ম্যাথ এবং বায়োলজি তুমি কিভাবে পড়বা, কোন জায়গা থেকে পড়বা। আসো আমরা একটু করে পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করি। তো প্রথমেই যদি কথাবার্তা বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে বায়োলজি নিয়ে যদি কথা বলা শুরু করি, তাহলে প্রথমত আমরা কথা বলবো বায়োলজি নিয়ে, যে বায়োলজিটা আমরা কিভাবে শেষ করব। বায়োলজি তোমার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পেপার দুইটা মিলে যদি তোমার এ প্লাস চলে আসে, তারপরেও কিন্তু তোমার ওভারঅল জিপিএ 5 চলে আসবে একটা সাবজেক্টে। অর্থাৎ তুমি জুলজি, জুলজি ধরো উদ্ভিদ বিজ্ঞান, তুমি ধরো বোটানিতে পাইছো 75, আর তুমি প্রাণী বিজ্ঞান অর্থাৎ জুলজি তোমার যেটা রয়েছে, তাহলে বোটানিতে 75 এবং তুমি যদি জুলজিতে মনে করো 85ও পাও, তাহলেও কিন্তু তোমার এখানে ওভারঅল কিন্তু জিপিএ 5 বা এ প্লাস চলে আসতেছে। ওকে, এখানে 5 মার্ক কম থাকলেও এখানে 5 মার্ক বেশি পাইছো, এ প্লাস আসবে, চাপ নেওয়ার কিছু নাই। তো এই বায়োলজি থেকে তুমি কি করবা, দেখো তোমার বোটানি যে সাবজেক্টটা রয়েছে, বোটানি, বোটানি, এইখান থেকে আমি তোমাকে ওভারঅল একটা সাজেশন দিয়ে দিই। যারা কিছুই পড়ো নাই, কি পড়বা, কোন কন্টেন্ট গুলো পড়বা একটু বলে দিই তোমাদেরকে, একটু সুন্দর করে নোট করে নাও, ঠিক আছে? তাহলে আশা করি এটা তোমার অনেক বেশি উপকারে আসবে। তুমি 1 নাম্বার যেটা পড়াশোনা শুরু করবা, সেটা হচ্ছে এখানে তোমার কোষ ও এর গঠন, এই চ্যাপ্টার দিয়ে পড়া শুরু করবা। কোন চ্যাপ্টার? কোষ ও এর গঠন। তাহলে আমরা শুরু করব পড়াশোনা কোষ ও এর গঠন দিয়ে শুরু করব, কারণ এইখান থেকে আমাদের একটা সিকিউ যেমন আসবে, অ্যাট দ্য সেম টাইম এইখান থেকে আমাদের 2 থেকে 3টা এমসিকিউ আসার খুব ভালো সম্ভাবনা রয়েছে। তাহলে প্রথম চ্যাপ্টার পড়বো কোষ ও এর গঠন, এরপরে আমরা একটা চ্যাপ্টার পড়বো, সেটা হচ্ছে কোষ বিভাজন। কারণ এই চ্যাপ্টারটা আমি খুব দ্রুত সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবো, এবং এখান থেকেও কিন্তু ভাইয়া আমাদের একটা সিকিউ চলে আসবে, এবং এইগুলা কিভাবে পড়বা সেটাও আমি বলে দিচ্ছি। তাহলে একটা বললাম কোনটা পড়তে, কোষ ও এর গঠন, এরপরে পড়বা কোষ বিভাজন, এরপরে চলে আসবা যে চ্যাপ্টারে, সেটা হচ্ছে অণুজীব। অণুজীব চ্যাপ্টারটা পড়বা, এটাও তুমি একটু বড় চ্যাপ্টার আছে, বাট শেষ করতে পারলে এখান থেকে তোমার একটা সিকিউ কিন্তু ভাইয়া চলে আসবে। এরপরে তুমি যে চ্যাপ্টারটা পড়বা, সেটা হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ, ঠিক আছে? নগ্নবীজি, আমি জাস্ট একটু সংক্ষেপে লিখলাম, নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদটা পড়বা। তাহলে কোষ ও এর গঠন, কোষ বিভাজন, অণুজীব, নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। এরপরে তুমি পড়বা হচ্ছে টিস্যু ও টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যুতন্ত্র, টিস্যু ও টিস্যু ও টিস্যু তন্ত্র, এই চ্যাপ্টারটা সুন্দর মতো পড়ে ফেলবা। এবং সর্বশেষ আরেকটা চ্যাপ্টার যদি পড়তে বলি, সেটা হচ্ছে তুমি একটু উদ্ভিদ শারীর তত্ত্ব পড়বা, কারণ এখান থেকে তোমার মানে এমসিকিউ তো আসবে, আবার সিকিউ আসবে। তো তোমাকে যদি সিকিউ নাও লিখো, এমসিকিউ তো উত্তর করা লাগবে। তো এই জন্য তুমি যে কাজটা করবা, সেটা হচ্ছে উদ্ভিদ শারীর তত্ত্ব, উদ্ভিদ শারীর তত্ত্ব, উদ্ভিদ শারীর তত্ত্ব, এই চ্যাপ্টারটা তুমি পড়বা। তো এই কয়েকটা চ্যাপ্টার যদি পড়তে পারো ভাইয়া, তাহলে বোটানি তোমার একদম এ টু জেড কাভার আপ হয়ে যাচ্ছে। এখন যারা কিছুই পড়ো নাই, কি করবা, পড়াশোনা শুরু করবা হচ্ছে গাজী আজমল, আবুল হাসান, মাজেদা ম্যাডাম, ঠিক আছে? এই যে তোমাদের গাজী আজমল বলাটা ভুল করছি, কারণ ওটা তোমার প্রাণী বিজ্ঞানের বই। এখানে তুমি মেইনলি আবুল হাসান দিয়ে শুরু করবা, আবুল হাসান, মাজেদা ম্যাডাম ম্যাডাম এবং হচ্ছে আলিম স্যারের বইয়ের যতগুলা এমসিকিউ রয়েছে, এই এমসিকিউ গুলা তুমি চোখ বন্ধ করে মুখস্থ করবা। অর্থাৎ বিভিন্ন রাইটারের বইয়ের এমসিকিউ গুলো মুখস্থ করবা, সাথে বোর্ডের এমসিকিউ গুলো মুখস্থ করবা। এটা হচ্ছে তোমার 1 নাম্বার স্টেপ। 1 নাম্বার স্টেপ ফলো হয়ে গেলে 2 নাম্বার স্টেপে আসবা, সেখানে তোমাকে মেইন বইয়ের যে ইনফরমেশন গুলো রয়েছে, সেই মেইন বইয়ের ইনফরমেশন গুলো থেকে যত টাইপের বৈশিষ্ট্য রয়েছে, যত টাইপের কাজ রয়েছে, যত টাইপের ব্যতিক্রম রয়েছে, যত টাইপের উদাহরণ রয়েছে, এগুলো পড়লে তোমার একই সাথে এমসিকিউ কভার আপ হয়ে যাচ্ছে। এবং সিকিউ কভার আপ করার জন্য তুমি একটা কাজ করতে পারো, এইগুলা থেকে জাস্ট মেইন বই যে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়বা, এবং চিত্র যেগুলো তোমার পরীক্ষা আসবে, এই চিত্রগুলোর জন্য তুমি টেস্ট পেপার ফলো করবা। এই চিত্রগুলোর জন্য তুমি হচ্ছে টেস্ট পেপার ফলো করবা। জাস্ট টেস্ট পেপার হাতে নিয়ে টেস্ট পেপার যে চিত্রগুলো আসছে, দেখবা যে কয়েক টাইপের চিত্র আসে, ওই চিত্রগুলো যদি পড়তে পারো, তাহলে কিন্তু তোমার এই জিনিসটা কভার আপ হয়ে যাচ্ছে। তো এইভাবে তুমি উদ্ভিদ বিজ্ঞানটা কভার করে ফেলবা। তো যারা এখনো তোমরা একটা হতাশায় আছো, বা তোমাদের যাদের শিওর শর্ট ক্লাসের প্রয়োজন, আমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারের উপরে তোমাদের শিওর শর্ট ফাইনাল সাজেশন ক্লাস নিচ্ছি। সেই ক্লাসগুলো কিরকম, এই চ্যাপ্টারগুলো থেকে যে গুরুত্বপূর্ণ অংশগুলো আসবে, সেইগুলো আমরা তোমাকে বেসিক থেকে শুরু করে কাজ, বৈশিষ্ট্য, উদাহরণ, ছক, সবগুলো জিনিস সুন্দর মতো পড়িয়ে দিব। শুধুমাত্র তোমাকে গাইড থেকে এই চিত্রগুলো একটু পড়ে ফেলতে হবে। তুমি যদি গাইড থেকে একটু চিত্রগুলো কষ্ট করে পড়ে ফেলতে পারো, আর আমাদের শিওর শর্ট ক্লাসগুলো দেখতে পারো, এখান থেকেই তোমার ম্যাক্সিমাম প্রশ্ন কমন চলে আসবে। কারণ আমাদের ক্লাসগুলো যেটা, এই
ক্লাসগুলো করলে তোমার বায়োলজির এমসিকিউ নিয়ে পেইন খাইতে হবে না, তোমার একদম এমসিকিউ এ টু জেড কভার আপ হয়ে যাচ্ছে। শুধুমাত্র তোমার কি সিকিউর জন্য তুমি তো ওই ক্লাসগুলো থেকে বানাই লিখতে পারবা, বাট যেহেতু তোমার চিত্রগুলো আমরা ক্লাসে দেখাই নাই, চিত্রগুলো তুমি যদি গাইড থেকে দেখতে পারো, তোমার হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান একই ফর্মেটে আমরা পড়াচ্ছি এখানে। এবং একই সাথে বলে নিই, আমি সামনে ভিডিওতে যাওয়ার আগে একটু ছোট্ট করে বলে নিই, যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করতেছো যে ভাইয়া শিওর শর্ট ক্লাস আছে কিনা বা শেষ মুহূর্তের কোর্স রয়েছে কিনা, তো সেক্ষেত্রে আমরা এই উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের উপরে 2টা ম্যারাথন ক্লাস দিব। যেই ক্লাস 2টা করলে এমসিকিউ নিয়ে কোনো পেইন খাইতে হবে না, এবং ওই ক্লাস 2টা করেই তুমি কিন্তু সিকিউ উত্তর করে আসতে পারবা। এবং এই দুটো তো তোমাদের শিওর শর্ট ক্লাসের কথা বললাম, যাদের হাতে সময় একদমই কম তারা এই দুটো শিওর শর্ট ক্লাস করবা। এবং এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে আমাদের 1 ঘন্টা করে একটা করে ক্লাস রয়েছে, ওইটা ক্লাস করলে যাদের বেসিক একবারই খারাপ তারাও বুঝতে পারবা। আর যে দুটো ম্যারাথন ক্লাসের কথা বললাম সেটাও তুমি যদি করো, সেটা করলেও বুঝতে পারবা, কোনো সমস্যা বা চাপ নেওয়ার কিছু নাই। তো এইভাবে 1 ঘন্টার ক্লাসগুলো করবা, তাহলে তোমার উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞান দুইটাই কভার আপ হয়ে যাচ্ছে। ফিজিক্স এবং কেমিস্ট্রির বেসিক থেকে শুরু করে তোমাদের যত টাইপের গুরুত্বপূর্ণ সিকিউ রয়েছে এবং এমসিকিউ রয়েছে, হ্যাঁ বেসিক নাই আমরা কি ক্লাসগুলো বুঝতে পারবো? তো যারা এখনো চ্যাপ্টারগুলো পড়ো নাই তারাও কিন্তু সিকিউ এবং এমসিকিউ ক্লাসগুলো বুঝতে পারবা, এবং পরীক্ষায় যেন লিখে আসতে পারো সেই ফরম্যাটেই কিন্তু তোমাকে সিকিউ এবং এমসিকিউ ক্লাসগুলো দেওয়া হবে। এছাড়া ম্যাথের উপরে এমসিকিউ তুমি স্পেশাল হ্যাক্স পাবা এখানে, এবং বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের সাজেশন থেকে শুরু করে আইসিটি কিন্তু তুমি এখানে স্পেশাল একটা এমসিকিউ পিডিএফ পাবা। তো সবগুলো জিনিস এখন মাত্র আমরা 450 টাকায় ভর্তি নিচ্ছি। আমি একটু মার্কেটিং করে দিলাম, কারণ আমি যদি না বলি ম্যাক্সিমাম পোলাপান আমাকে নক করতেছো, সো তোমাকে বলে দিলাম। এই জন্য যাদের প্রয়োজন তারা শেষ সময়, যদিও কোর্স ফি ছিল 1020 টাকা, এখন মাত্র 450 টাকা দিয়ে ভর্তি তুমি ক্লাসগুলো করতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে আমি একটু এখানে উপরে লিখে দিচ্ছি তোমাদের সকলের সুবিধার জন্য। আমি পরবর্তী পৃষ্ঠা না এখানে লিখে দিই, দেখো একটু কষ্ট করে। তো 01540 এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করো। এই নাম্বারে অর্থাৎ 01540 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। ওকে, সো ভাইয়া 2 থেকে 3 মিনিট সময় নষ্ট করে ফেলছি, জাস্ট তোমাদেরকে বুঝাইলাম যে আমাদের এই শিওর শর্ট শেষ সময় ক্লাসগুলোতে আমরা কোন কোন সার্ভিসগুলো তোমাদেরকে প্রোভাইড করতেছি। এবং আগামীকালকে থেকে আমাদের কিন্তু কেমিস্ট্রি শিওর শর্ট ক্লাসগুলো এবং ফিজিক্সের ম্যারাথন ক্লাসগুলো শুরু হবে। তার মানে যারা পরীক্ষায় উত্তর করে আসতে চাও বা যাদের প্রিপারেশন একদম জঘন্য, তারা যদি ক্লাসগুলো দেখো অ্যাটলিস্ট ভাইয়া পরীক্ষায় তুমি সিকিউ লিখে আসতে পারবা, এবং এমসিকিউ তো তুমি এই ক্লাসগুলো থেকেই কমন পেতে যাচ্ছ। ওকে, সো উদ্ভিদ বিজ্ঞান নিয়ে কথা বলার পরে জাস্ট একটু তোমাকে বলে নিলাম যে আসলে তোমার করণীয় কি, বা যাদের ক্লাসের প্রয়োজন তোমরা কিভাবে ক্লাসগুলো করবা। জাস্ট হোয়াটসঅ্যাপে কথা বলেই তুমি ক্লাসগুলো করতে পারবা। তো এবার আসো ভাইয়া, আমি যেই পয়েন্ট নিয়ে কথা বলার চেষ্টা করব সেটা হচ্ছে, আমি একটু করে জুলজি নিয়ে কথা বলি। একটু শর্টেই তোমাদেরকে বলে দেই যে আসলে জুলজিটা তোমরা কিভাবে পড়বা। আসো একটু করে আমরা দেখার চেষ্টা করি যে আমরা এই যে জুলজি রয়েছে আমরা জুলজিটা কিভাবে পড়বো। তো এখন অনেকেই পেইন খাচ্ছ যে ভাইয়া জুলজিও শেষ করতে পাইনি, তাহলে জুলজিটা কেমনে পড়বো? দেখো জুলজিটা আমরা কিভাবে পড়বো, জুলজি। তো এই জুলজির উপরে আমি কিন্তু আমাদের এই স্বপ্নের পাঠশালা, এই এসপি অর্থাৎ স্বপ্নের পাঠশালা এই চ্যানেলে একটা সাজেশন দিয়েছি যে জুলজির কোন কোন চ্যাপ্টার গুলো পড়বা, কিভাবে পড়বা। সেই ভিডিওটা দেখলে তুমি অনেক বেশি উপকৃত হবা। বাট আমি একটু শর্টে তোমাকে বলি, ওকে, যেহেতু শেষ সময় একটা ভিডিও বানাচ্ছি সবকিছুই বলে দিব। সো তুমি প্রথমেই এখানে যেটা পড়বা সেটা হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, একটা চ্যাপ্টার রয়েছে তোমার। এটা তোমরা সবাই জানো যে প্রথম যে চ্যাপ্টারটা সেটাই হচ্ছে তোমাদের প্রাণীর প্রাণীর বিভিন্নতা প্রাণীর বিভিন্নতা, এটা পড়বা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। কারণ এইখান থেকে তোমার এমসিকিউ এবং সিকিউ বোথ 2 টাইপের প্রশ্নই কিন্তু আসবে। তার মানে তুমি যে কাজটা করবা, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস এই চ্যাপ্টারটা দিয়ে পড়া শুরু করবা। যখন তোমার এই চ্যাপ্টারটা পড়া হয়ে যাবে, এরপরে আরেকটা সহজ চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। অর্থাৎ আমাদের টার্গেট কি, শেষ সময় শেষ করতে গেলে আমাদের সহজ জিনিসগুলো পড়তে হবে এবং ওইখান থেকে সিকিউ উত্তর করে আসতে হবে। তাহলে এরপরে তুমি পড়বা হচ্ছে রক্ত। তাহলে যখন তোমার হয়ে গেল প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, এরপর রক্ত চ্যাপ্টারটা পড়বা। এরপর আরেকটা সহজ চ্যাপ্টার তোমাকে বলি, সেটা হচ্ছে শ্বসন ও শ্বসন ও শ্বাসক্রিয়া। শ্বসন ও শ্বাসক্রিয়া এই চ্যাপ্টারটা পড়বা। তাহলে কয়েকটা চ্যাপ্টার জাস্ট তোমাকে পড়তে বলছি, প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, রক্ত, শ্বসন ও শ্বাসক্রিয়া। এই শ্বসন ও শ্বাসক্রিয়া তুমি যদি শেষ করতে পারো, তারপরে তুমি চলে আসবা জিন তত্ত্ব ও বিবর্তন। কোথায় চলে আসবা? জিন তত্ত্ব ও বিবর্তন। এটাও খুবই সহজ একটা চ্যাপ্টার এবং তুমি খুব অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবা। আর এরপর আরেকটা চ্যাপ্টারের কথা বলি, কয়টা বলছি? 1টা, 2টা, 3টা, 4টা, আরেকটা বলি, পরিপাক ও শোষণ। এই 5টা চ্যাপ্টার খুবই সহজ। এই 5টা চ্যাপ্টার বিশ্বাস করো ভাইয়া খুবই সহজ, তুমি অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবা। পরিপাক ও শোষণ,
এই চ্যাপ্টারগুলো যেহেতু সহজ এবং অল্প সময় শেষ করা যাবে, তো এই চ্যাপ্টারগুলো থেকে একইভাবে তুমি হচ্ছে মাজেদা ম্যাডাম, আলিম স্যার এবং হচ্ছে গাজী আজমল স্যারের বই থেকে যতগুলা বোর্ডের প্রশ্ন রয়েছে সেগুলো মুখস্থ করে ফেলবা, বিগত বছরের প্রশ্ন মুখস্থ করবা, তারপর হচ্ছে বৈশিষ্ট্য, কাজ এবং প্রত্যেকটা প্রশ্ন পড়ার সময় জাস্ট যখন তোমার কন্টেন্টগুলো শেষ হবে ওইগুলো আগে মুখস্থ করা, যাদের প্রিপারেশন খারাপ, মুখস্থ করা শেষে মেইন বই থেকে গুরুত্বপূর্ণ অংশগুলো পড়বা। আর চিত্রর জন্য বা বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখবা, কারণ যেন প্রশ্ন তুমি ধরতে পারো, এই জন্য তুমি গাইড থেকে একটু চিত্রগুলো দেখে নিবা। এইভাবে যদি পড়তে পারো এবং এই কয়েকটা চ্যাপ্টার পড়তে পারলে তুমি জুলজিতে আশা করি সর্বোচ্চ প্রশ্ন কিন্তু কমন নিয়ে আসতে পারবা। এরপরে যদি আমরা একটু কথাবার্তা বলার চেষ্টা করি, যদি আমরা একটু ফিজিক্স নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করি, যারা এখনো ফিজিক্স শেষ করতে পারো নাই, তো তারা আসলে শেষ সময় কিভাবে ফিজিক্স ফার্স্ট পেপার এবং ফিজিক্স সেকেন্ড পেপার শেষ করবা, তোমাদেরকে একটু সুন্দর করে কয়েকটা চ্যাপ্টার বলবো। এই কয়েকটা চ্যাপ্টার পড়তে পারলেও তুমি ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার শেষ করে আসতে পারবা। তো ফিজিক্সের ক্ষেত্রে মেইনলি প্রশ্নটা যেখানে আসে সেটা হচ্ছে এই যে আমাদের ক নাম্বার রয়েছে এবং আমাদের খ নাম্বার প্রশ্নগুলো রয়েছে। এই ক এবং খ, দেখো ক এর মধ্যে 1 মার্ক, খ এর মধ্যে কিন্তু 2 মার্ক, তার মানে এই ক এবং খ এর মধ্যে তোমার রয়েছে 3 নাম্বার করে। যেহেতু 5টা প্রশ্ন লিখবা তাহলে 3×5 কিন্তু 15 নাম্বার এখানেই চলে আসতেছে। আমরা কিন্তু অনেকে অবহেলা করি 15 মার্কসের প্রিপারেশন নেই না। এই 15 মার্কসের প্রিপারেশন অবশ্যই তুমি নিবা। তোমার হাতে যে গাইড বা টেস্ট পেপার রয়েছে সেই গাইড বা টেস্ট পেপার থেকে এই ক এবং খ মিনিমাম 2 থেকে 3 বার যদি রিডিং দিতে পারো তাহলে ক এবং খ নিয়ে তোমাকে এক্সট্রা করে পেন খাইতে হবে না, ক এবং খ তুমি পারফর্ম করে আসতে পারবা। আর গ নাম্বারের প্রশ্নগুলোর জন্য একটু তোমাকে সাজেশন দেই, এইখানে মেইনলি যদি সূত্রগুলো ভালো মতো অ্যাপ্লাই করে আসতে পারো এবং সূত্রের সাথে প্রশ্নে যেগুলো জিনিস দেয়া থাকবে ওইগুলো সুন্দর করে লিখবা, ওইগুলা সুন্দর করে লিখবা যে দেয়া আছে, মানে সূত্র প্লাস দেয়া আছে লিখলেই দেখবা যে এখান থেকে নাম্বার চলে আসতেছে। এবং কোনো প্রশ্ন যদি পরীক্ষায় একবারই ধরতে না পারো তারপরেও সূত্র বা যা যা জানো মোটামুটি লিখে আসবে, কারণ স্যারকে নাম্বার দেওয়া তো স্পেস দেওয়া লাগবে। তুমি যদি স্যারকে স্পেস না দাও ওই থেকে নাম্বার দিবে, তাহলে অবশ্যই তোমাকে স্পেস দেওয়া লাগবে। একইভাবে ঘ নাম্বারের মধ্যেও তোমার যে স্টেপগুলো রয়েছে সূত্র, তারপরে তোমার যদি কোনো সংজ্ঞা লেখা লাগে সেটা লিখবা, একটু সুন্দর করে গোছায় গোছায় লিখবা, তাহলে দেখবা নাম্বার চলে আসবে। এবং আমি কিভাবে লিখবা সেগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে কথাবার্তা বলবো। সো এইগুলো হচ্ছে বেসিক স্টেপ। আর তুমি দেখবা যে তোমার এই যে মাত্রা যে ব্যাপারটা আছে, মাত্রা, তারপরে হচ্ছে তোমার একক, একক, এই মাত্রা একক থেকে একটা কিন্তু এমসিকিউ চলে আসে। তো এইগুলো একটু ভালো মতো তুমি পড়বা এবং দেখবা কয়েকটা স্পেশাল সাজেশন দেই এমসিকিউর জন্য। এমসিকিউর জন্য মেইনলি যে কাজটা করবা সেটা হচ্ছে 1 নাম্বার কথা হচ্ছে বিগত বছরের বোর্ডের প্রশ্ন তো অবশ্যই তোমাকে পড়া লাগবে। এর সাথে তুমি একটা কাজ করবা, ইসাক স্যারের বইয়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ, সবগুলো ইম্পর্টেন্ট না, কারণ অনেকগুলো দেখা গেছে যে তোমার বুয়েট কুয়েট রুয়েটাও চলে আসছে, ঠিক আছে, বুয়েটের প্রশ্ন চলে আসছে। তো এইগুলো আপাতত স্কিপ করবা, যেগুলো সহজ টাইপের প্রশ্ন বা বোর্ডে আসতে পারে ওই টাইপের বোর্ডের প্রশ্ন প্লাস ইসাক স্যারের বইয়ের যদি প্রশ্নগুলো তুমি পড়ো তাহলে দেখবা যে তোমার এই ফিজিক্সের এমসিকিউ সর্বোচ্চ কমন আসবে। তাহলে বোর্ডের প্রশ্ন, ইসাক স্যারের প্রশ্ন এবং এইগুলো সমাধান করতে যা বেসিক লাগে ওই বেসিকগুলো একবারে শিখে ফেলবা। ওই বেসিকগুলো যদি একটু শিখে ফেলো আলাদা করে আর কিছু পড়তে হবে না। এইগুলো বলেই তোমার দেখবে এমসিকিউ কমন চলে আসবে। মেনলি কয়েকটা চ্যাপ্টার বলি তোমাকে, যদি বলি ফার্স্ট পেপার থেকে, ফিজিক্সের ক্ষেত্রে ফার্স্ট পেপার থেকে তুমি কোন কোন চ্যাপ্টার পড়বা, তুমি যদি পেইন ছাড়াই কোনো পেইন না খেয়েই যদি ভালো করতে চাও জাস্ট কয়েকটা চ্যাপ্টার বলি। 1 নাম্বার শুরু করো হচ্ছে আদর্শ গ্যাস দিয়ে। দেখো আমাদের স্বপ্নের পাঠশালা চ্যানেলে আমরা আদর্শ গ্যাসে একটা ম্যারাথন ক্লাস আপলোড করছি, মাত্র 1 ঘন্টা সময় লাগছে। তো এই 1 ঘন্টা ক্লাস করলে আদর্শ গ্যাসের তুমি একটা সিকি অর্থাৎ 10 মার্ক কিন্তু উত্তর করে আসতে পারবা। তো আদর্শ গ্যাসটা পড়ার পরে তুমি চলে আসবা ভেক্টরের মধ্যে। তাহলে আদর্শ গ্যাস যদি পড়ে ফেলতে পারো, এইদিকে পাশাপাশি পড়বা হচ্ছে ভেক্টর এবং ভেক্টরের সাথে পড়বা হচ্ছে গতিবিদ্যা। কোনটা পড়বা? গতিবিদ্যা। এই গতিবিদ্যা এবার কিন্তু ফুল সিলেবাসে ইনক্লুডেড এবং এখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। একটা সিকিউ আশা করি তুমি এখান থেকে কমন পেয়ে যাবা। এরপর আরেকটা চ্যাপ্টার পড়বা সেটা হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। নিউটনিয়ান বলবিদ্যা নিউটনিয়ান নিউটনিয়ান বলবিদ্যা নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টার থেকেও কিন্তু ভাই প্রতি বছরই প্রশ্ন আসে, এবারও প্রশ্ন চলে আসবে। তারপরে কয়টা চ্যাপ্টার বললাম? আদর্শ গ্যাস, ভেক্টর, গতিবিদ্যা, নিউটনিয়ান বলবিদ্যা। এই যে এখানে একটা চ্যাপ্টার বলছি, গতিবিদ্যা একটা চ্যাপ্টার বলছি, ভেক্টর একটা চ্যাপ্টার বলছি, আদর্শ গ্যাস একটা বলছি। এরপরে যদি হাতে সময় থাকে আরেকটা চ্যাপ্টার তোমাকে পড়তে বলি, সহজ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, ঠিক আছে, পর্যায়বৃত্ত গতি। এই পর্যায়বৃত্ত গতি থেকেও কিন্তু তোমার একটা সেট প্রশ্ন চলে আসবে। তো আমরা আমাদের সিওর শর্ট ক্লাসগুলোতে এই চ্যাপ্টারগুলো এমন ভাবে পড়াইছি তুমি সর্বোচ্চ এমসিকিউ কমন পাবা এবং ওই ক্লাসগুলো পড়লে যদি প্রশ্ন বানায়ও দেয় এমসিকিউ তাও তুমি উত্তর করে আসতে পারবা। এবং মোটামুটি সিকিউর জন্য যা যা লাগে দেখানো হয়েছে এবং সিকিউর জন্য আমাদের ম্যারাথন ক্লাসগুলো রেডি হচ্ছে। সিকিউর জন্য ওয়ান শট
ম্যারাথন ক্লাসগুলো রেডি হচ্ছে। এই ক্লাসগুলো আগামীকালকে থেকে আসার পসিবিলিটি সব থেকে বেশি, যেহেতু সর্বশেষ এটা কোর্স চলতেছে, তোমাদের পরীক্ষার আগে কিন্তু জিনিসগুলো তোমাদের প্রোভাইড করা হবে। তো তোমরা এই শিওর শর্ট ক্লাসগুলো যদি করো এবং যদি অ্যাটলিস্ট এই ম্যারাথন ক্লাসগুলো করে যাও, বেসিক না থাকলেও অনেকে তো ম্যারাথন ক্লাস করে বাট সেখানে দেখবা বেসিক নাই, বা যারা হচ্ছে একদম উইক টাইপ স্টুডেন্ট তারা ক্লাসগুলো বুঝতে পারো না। বাট আমাদের ম্যারাথন ক্লাসগুলো আমি এমন ভাবে নেই যাতে করে একটা স্টুডেন্ট মানে সর্বশেষ এই ক্লাসগুলো দেখে যেও পরীক্ষা খাতা কিছু লিখে আসতে পারে। তো এই জন্য আমাদের ফিজিক্সের যে ম্যারাথন ক্লাসগুলো এগুলো আগামীকাল থেকে শুরু হবে। ফার্স্ট পেপারের উপর ম্যারাথন ক্লাস হবে, সেকেন্ড পেপারের উপর ম্যারাথন ক্লাস হবে। তো এই ক্লাসগুলো যদি করো আর এই কয়েকটা চ্যাপ্টার যদি ভালো মতো পড়তে পারো, তাহলে ফিজিক্স নিয়েও তোমার কিন্তু এক্সট্রা করে কোনো টেনশন করতে হবে না। তো ফিজিক্স সেকেন্ড পেপার থেকে তোমাকে জাস্ট কয়েকটা আমি চ্যাপ্টারের কথা বলবো ফিজিক্স সেকেন্ড পেপার থেকে। তো ফিজিক্স সেকেন্ড পেপার থেকে কয়েকটা চ্যাপ্টার, হাতে গোনা কয়েকটা চ্যাপ্টার পড়লেই ভালো করতে পারবা। তো ফিজিক্স সেকেন্ড পেপার থেকে কোন কোন চ্যাপ্টার পড়বো আমি তোমাকে একটু বলে দিই। এক নম্বর হচ্ছে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা পড়বা, অর্থাৎ এক নাম্বার চ্যাপ্টার পড়বা তাপগতিবিদ্যা পড়বা। এরপর হচ্ছে স্থির তড়িৎ পড়বা, এই দুইটা চ্যাপ্টার পড়বা। এরপরে তুমি পড়বা হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান পড়বা, আধুনিক পদার্থ বিজ্ঞান পড়বা, পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান এটা পড়বা। এই কয়েকটা তুমি যে কাজটা করো, এই কয়েকটা তুমি সিকিউর জন্য পড়ো। আর এমসিকিউর জন্য আরো একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তোমাকে বলে দিই, হাই ভোল্টেজ একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স। সেমি কন্ডাক্টর, সেমি কন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এখান থেকে কিন্তু এমসিকিউ চলে আসবে। তো আমি এই চ্যাপ্টারগুলো তোমার সেমি কন্ডাক্টর মনে হয় সব মিলিয়ে 1 ঘন্টা একটা লেকচার দিয়েছি। এই 1 ঘন্টার ক্লাস করলে এখান থেকে তোমার 3টা সূত্র আছে এই চ্যাপ্টার থেকে, এই 3টা সূত্র শিখতে পারলে এই 3টা সূত্র থেকেই একটা এমসিকিউ তোমার শিওর কমন চলে আসবে। তো মাত্র 1 ঘন্টার একটা ক্লাসে আমি সেমি কন্ডাক্টর পড়াইছি, তাপগতিবিদ্যা, তারপর তোমার হচ্ছে এই যে তোমার স্থির তড়িৎ, আধুনিক পদার্থ বিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান এবং হচ্ছে পরমাণুর গঠন ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। এইগুলোর যে আমরা এমসিকিউ স্পেশাল যে ক্লাসগুলো দিয়েছি, এই সবগুলো চ্যাপ্টার শেষ করতে তোমার মাত্র 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তাহলে তুমি কি একটা স্টুডেন্ট হিসেবে এই 3 থেকে 4 ঘন্টা সময় দিতে পারবে না? মাত্র 3 থেকে 4 ঘন্টা সময় দিলে এই চ্যাপ্টারগুলো তোমার এমসিকিউ কভার আপ হয়ে যাচ্ছে। এবং আমি যে ম্যারাথন ক্লাসগুলো রেডি করতেছি, ওই ম্যারাথন ক্লাসগুলো আমি একটু আগেই বললাম যে ম্যারাথন ক্লাসগুলো আমরা এমন ভাবে রেডি করতেছি যেন কেউ যদি ওই শেষ সময় ক্লাসগুলো দেখে তারপরে যেন পরীক্ষা উত্তর করে আসতে পারে। তো এই যে ম্যারাথন ক্লাসগুলো, এই ম্যারাথন ক্লাসগুলো আমরা তোমাদেরকে দিব, এই ক্লাসগুলো একটু করে ফেলবা। আর যারা এখনো যুক্ত হও নাই, মাত্র 450 টাকা যুক্ত হতে পারবা। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু আগে বলে দিলাম, সেই নাম্বারে কথা বলে ভর্তি হয়ে যাও। আর যারা বাসায় থেকে প্রিপারেশন দিবা, এই কয়েকটা চ্যাপ্টার পড়ো, আশা করি ফিজিক্স সেকেন্ড পেপার নিয়েও তোমাকে পেন খেতে হবে না। তো সর্বশেষ কেমিস্ট্রি নিয়ে তোমাদেরকে একটু সাজেশন দিব, কেমিস্ট্রি ফার্স্ট পেপার নিয়ে একটু সাজেশন দিব। জাস্ট 2টা চ্যাপ্টার বলবো, কয়টা চ্যাপ্টার? 2টা চ্যাপ্টার পড়তে পারলেই কেমিস্ট্রি দেখো সবগুলো প্রশ্ন কমন চলে আসতেছে। একটা চ্যাপ্টার হচ্ছে গুণগত রসায়ন, গুণগত রসায়ন। তো এই চ্যাপ্টারে কিন্তু আমরা অলরেডি পড়াইছি। তো তোমরা এখনো যারা যুক্ত নেই, যুক্ত হয়ে যদি এই ক্লাসটা করো কভার করতে পারবা। আর যারা আগে পড়ছো তো পড়ো নাই, এই একটা চ্যাপ্টার পড়ো গুণগত রসায়ন। এই গুণগত রসায়নের সাথে আরেকটা চ্যাপ্টার পড়ো, ম্যাথমেটিক্যাল আরেকটা চ্যাপ্টার, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক, রাসায়নিক পরিবর্তন। এই 2টা চ্যাপ্টার যদি পড়তে পারো তাহলে দেখবা তোমার কেমিস্ট্রির এইখান থেকে 4টা প্রশ্ন কমন চলে আসবে। ঠিক আছে, এখান থেকে 2টা প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি, এখান থেকেও 2টা সিকিউ আসার পসিবিলিটি অনেক বেশি। তো এখান থেকে তোমার আশা করি 4টা সিকিউ তোমার 5টা লিখতে হবে না, এখান থেকে 4টা পাবা। আর এরপরে তোমার দেখবা প্রথম যে 1 নম্বর চ্যাপ্টার রয়েছে ওখান থেকে তুমি থিওরিটিক্যাল প্রশ্ন লিখে আশা করি কভার করে ফেলতে পারবা। আর কেমিস্ট্রি যদি সেকেন্ড পেপার নিয়ে কথাবার্তা বলি, যারা অর্গানিক কেমিস্ট্রি ভয় পাও তাদের জন্য সাজেশন থাকবে, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম পড়বা, 1 নম্বর চ্যাপ্টার পরিবেশ রসায়ন পড়বা, আর সাথে তড়িৎ রসায়নটা পড়বা, সাথে তড়িৎ রসায়ন পড়বা। সো এই কয়েকটা চ্যাপ্টার পড়লেও কেমিস্ট্রি কিন্তু ভালো করে ফেলা পসিবল। ওকে, আর ম্যাথ নিয়ে যারা পেন খাচ্ছ, আমাদের এই চ্যানেলেই দেখো যে ম্যাথ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপরে 2টা ক্লাস দেওয়া হয়েছে। ওই ক্লাসটা দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে শেষ সময় তোমার ম্যাথ কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত। সো এই ক্লাসগুলো যদি একটু মনোযোগ দিয়ে করতে পারো, বা যারা এখনো এই চ্যাপ্টারগুলো কন্টেন্ট বোঝো না, এই 2টা চ্যাপ্টার শেষ করতে খুব বেশি দিন সময় লাগবে না। একদিন পরিশ্রম করলে গুণগত রসায়ন এবং রাসায়নিক পরিবর্তন শেষ করে ফেলা পসিবল। এবং এইখান থেকে তুমি একটা কাজ করবা, আমি তোমাকে একটা শর্টকাট ট্রিক্স বলি, এটা অ্যাপ্লাই করলে কেমিস্ট্রি একদম পান্তাভাত, কোর্সেও যুক্ত হওয়া লাগবে না। যারা কোর্সে যুক্ত হবা তারা তো এমনিতেই হবা, বা যারা মানে একদম উইক টাইপের স্টুডেন্ট, ভাই আমাকে বুঝায় বুঝায় পড়াইতে হবে, তার জন্য কোর্স আছে। বাট যারা বাসায় পড়বা, একটা শর্টকাট বুদ্ধি বলি, সেটা হচ্ছে বইটা খোলো, বইটা খুলে হাজারি স্যারের বইয়ের এমসিকিউ গুলো বের করো। হাজারি স্যারের বইয়ের যে এমসিকিউ গুলো রয়েছে, এটা তোমাকে কেউ বলবে না। তোমার যে 25টা প্রশ্ন আসবে না কেমিস্ট্রিতে, দেখো 25টার মধ্যে তুমি 15 থেকে 16টা প্রশ্ন এই হাজারি স্যারের বইয়ের অনুশীলনী থেকে তুমি হুবাহু কমন পাবা। ঠিক আছে, এই হাজারি স্যারের বইয়ের অনুশীলনী প্লাস বিগত বছরের বোর্ডের যে প্রশ্নগুলা, এইগুলো থেকে কমন চলে আসবে। আর আমরা কিন্তু ওই ক্লাসগুলোতে এই জিনিসগুলোই অ্যানালাইসিস করে তোমাদেরকে পড়াই দিচ্ছি। কাজেই যারা হচ্ছে টেনশন করতেছো, তারা হচ্ছে আমাদের শেষ মুহূর্তের যে 450 টাকা দিয়ে যে আমরা ক্লাসগুলো দিচ্ছি, তোমাদেরকে এতগুলো সাজেশন দিচ্ছি এবং প্রত্যেকদিন তোমাদের গাইডলাইন দিচ্ছি, এবং দেখা যাবে তোমাদের পরীক্ষার আগের দিন করেও কিন্তু আমরা গাইডলাইন দিব। তো মাত্র 450 টাকায় ভর্তি হয়েছে না, আমাদের নাম্বারগুলোতে কথা বলে ভর্তি হয়ে যাইতে পারো। ওকে, সো ওভারঅল তোমাদের কিন্তু যে 4টা সাবজেক্ট নিয়ে, যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এটা সাজেশন দিয়ে দিলাম। আর যদি বলি যে ভাইয়া
আলাদা করে বাংলা নিয়ে কিছু কথা বললেন না, বা ইংলিশ নিয়ে কিছু কথা বললেন না, বা আইসিটি নিয়ে কিছু কথা বললেন না। অলরেডি বাংলার সাজেশন ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়েছে, সেটা দেখলে তুমি বুঝতে পারবা যে বাংলা কিভাবে পড়তে হবে। এবং শেষ 10টা দিন ভাইয়া আসলে পড়ার মতো অনেক টপিক রয়েছে, বাট তুমি চাইলে সবগুলো জিনিস শেষ করতে পারবে না। যেহেতু আমি তোমাকে অনেকবারই বলেছিলাম যে আমাদের ম্যাক্সিমাম পোলাপান 80% মতো পোলাপান মানে পূর্ণাঙ্গ সিলেবাস শেষ না করেও তারা A+ ইনশিওর করে ফেলতে পারে। তো তুমিও হয়তো বা তাদের ক্যাটাগরির মধ্যে রয়েছো, তুমিও হয়তো বা পড়াশোনায় গ্যাপ রয়েছে, বাট তুমি যদি একটু চেষ্টা করো, যদি সৃষ্টিকর্তা চায়, তাহলে অবশ্যই তোমাকে দিয়ে একটা ভালো রেজাল্ট করা সম্ভব। তো তুমি কেন হতাশে পড়ে যাচ্ছ, কেন ডিপ্রেশনে পড়ে যাচ্ছ? এই 80% এরা কি A+ পাবে না? এরা কি জিভাই পাবে না? তাহলে এত এত পোলাপান কিভাবে A+ পায় বা জিভাই পায়? সো তোমার কন্টেন্ট গুলোকে একটু গোছাও, তোমার কন্টেন্ট গুলোকে একটু রিভিশন দাও, এবং সবসময় বিশ্বাস রাখো যে আমিও পারবো। সো এরকম যদি একটা বিশ্বাস থাকে, তাহলে ডেফিনেটলি ভালো করতে পারবা। এবং দিন শেষে সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে তোমার বাবা মা, ঠিক আছে? তোমার বাবা মা যখনই পড়াশোনা করতে ইচ্ছা করবে না, তখনই তুমি তোমার বাবা মায়ের কথা মনে করবা, ঠিক আছে? সো এটা এরকমটা হয় যখন মানে দেখবা যে তোমার পড়াশোনা করার ইচ্ছা করতেছে না, তুমি একবার চিন্তা করবা যে এই যে একটা মানুষ, তোমার বাবা এবং তোমার মা, এই দুইটা মানুষ তোমার জন্য কি পরিমাণ পরিশ্রম করতেছে, ঠিক আছে? তোমার লাইফের মনে করো যে তোমার যদি মানে এই দুনিয়াতে তোমার যদি সব থেকে বলো যে তোমার ভালো কে চায়, তাহলে যদি কথা বলো, তাহলে এই দুইজন হচ্ছে তোমার বাবা এবং মা, ঠিক আছে? তোমার যদি ভালো সব থেকে বেশি কেউ চায় এই পৃথিবীতে, সেটা হচ্ছে তোমার বাবা এবং মা। তুমি একটু তোমার বাবার কথা চিন্তা করো তো, এই যে লোকটা সারাদিন ধরো যে পরিশ্রম করতেছে, সারাদিন কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোমার জন্য ইনকাম করে নিয়ে আসতেছে, একটা ফ্যামিলিকে তিনি লিড দিচ্ছে, এবং পুরো দায়িত্ব কিন্তু তার। তোমার কিন্তু এগুলো টেনশন করতে হচ্ছে না, তুমি কখন স্কুলে যাবা, কখন কোচিং থেকে আসবা, তোমার কোথায় প্রাইভেট টাকা দেওয়া লাগবে, এই সবগুলা টেনশন কিন্তু এই একটা ব্যক্তির উপরে কাজ করে, সেটা হচ্ছে তোমার বাবা, ঠিক আছে? তুমি মানে এই একটা ব্যক্তি তোমার বাবা, তার ঋণ তুমি কখনোই শোধ করতে পারবে না। এই ব্যক্তিটাকে যদি বলা হয় যে আপনাকে দুইটা অপশন দেওয়া হয়েছে, কয়টা অপশন দেওয়া হয়েছে? তোমার বাবাকে যদি কখনো মানে বলা হয় যে আপনাকে দুইটা অপশন দেওয়া হয়েছে, আপনি আসলে কোনটা চুজ করবেন? ভাইয়া দুইটা অপশন কি কি? মনে করো তোমার বাবাকে কথার কথা দুইটা অপশন দিছে, একদিকে তোমার বাবাকে দেওয়া হয়েছে পুরো পৃথিবী নিতে পারবে তোমার বাবা, এরকম একটা অপশন তোমার বাবার হাতে দেওয়া হয়েছে, এবং তোমার বাবার হাতে আরেকটা অপশন দেওয়া হয়েছে যে সন্তান, অর্থাৎ এই জায়গাটায় তোমাকে দেওয়া হয়েছে, এই জায়গাটা তুমি রয়েছো, এখন তোমাকে এখানে তুমি রয়েছো, এখানে তোমার বাবার জন্য অপশন রয়েছে পুরো পৃথিবী। এখন তোমার বাবাকে যদি প্রশ্ন করা হয় যে আচ্ছা আপনি এখানে কোনটা চুজ করবেন, আপনি কি পুরো পৃথিবী চুজ করবেন নাকি আপনার সন্তানকে বেছে নেবেন? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে পৃথিবীর মানে ম্যাক্সিমাম বাবা তারা যে কাজটা করবে, তারা পুরো পৃথিবী চাবে না, তারা যে জিনিসটা চাবে তারা হচ্ছে তাদের সন্তানকে চাবে। এবং তুমি যখন সফল হবা বা তুমি যখন ভালো কিছু একটা করবা, সব থেকে বেশি যে মানুষটা খুশি হবে সেই মানুষটা হচ্ছে তোমার বাবা এবং মা। তো এই মানুষগুলোর জন্য কি একটু পড়াশোনা করতে পারো না তুমি? এই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য কি আমরা শেষ সময়টা ট্রাই করতে পারি না? আমরা কি ইফোর্ট দিতে পারি না? জাস্ট আমি ছোট্ট একটা গল্প বলে আজকের এই ভিডিওটা শেষ করব। আসলে বাবারা এমন কেন, আসলে বাবারা কেমন একটু বলতে পারবা? বাবারা দেখো কিরকম, তার ছোট্ট একটা গল্প আমি তোমাকে বলি। একবার এক ব্যক্তি, তার বয়স ধরো যে প্রায় 50 বছরের উপরে, তো তিনি একবার চিন্তা করলেন যে যেহেতু অনেকদিন হয়ে যায়, আমার যে বন্ধু বান্ধব রয়েছে তো তাদের সাথে দেখা সাক্ষাৎ হয় না, এবং তার আগে থেকে ড্রিম ছিল যদি আমি কোনোদিন অনেক বড় হইতে পারি বা আমার যদি আসলে অনেক টাকা পয়সা হয়, তাহলে আমার পুরনো যে ফ্রেন্ড গুলো রয়েছে তাদেরকে আমি ডাকবো, এবং ডেকে ওই ব্যক্তির ইচ্ছা ছিল যে তার একটা জন্মদিন পালন করবে। তো তার একটা কোনো একটা জন্মদিনে তার সকল স্কুল কলেজের ফ্রেন্ড গুলোকে ডাকবে, এবং এইখানে একটা তিনি একটা অনুষ্ঠানের আয়োজন করবে। তো যেরকম কথা সেরকমই কাজ, ওই ব্যক্তি একসময় প্রচুর ধনী হয়ে গেল, প্রচুর টাকা পয়সা হয়ে গেল। তো যখন তিনি প্রচুর ধনী এবং টাকা পয়সা হয়ে গেল, তার বয়স তখন প্রায় 50 বছরের কাছাকাছি। তো তখন তিনি ডিসাইড করলেন যে তার সকল ফ্রেন্ড সার্কেলকে তিনি ডাকবেন। তো কথা মতো কাজ, সবাইকে ডাকলো, সব ফ্রেন্ড সার্কেল গুলো আসলো। তো এরকম ফোন করতে 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 একটা সময় তার খুবই পুরাতন স্কুলে একটা ফ্রেন্ড, উনি বর্তমানে ধরো যে খুবই একটা খারাপ অবস্থায় রয়েছে, বর্তমান বলা যায় বাকি ফ্রেন্ডের তুলনায় ধরো যে বিজনেসে লস খাইছে, চাকরি বাকরি ভালো মতো হয় নাই, এবং খুব মানে একটা বাজে একটা লাইফ তিনি লিড করতেছে। তো ওই ফ্রেন্ডকে যখন ফোন করলো, তখন তিনি বলতে, দোস্ত আমার তো ব্যবসা বাণিজ্য অবস্থা খারাপ, হাতে টাকা পয়সা নাই, আমি আসলে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাচ্ছি না, আমি পারবো না। তো তারপর ওই যে বড়লোক যে ফ্রেন্ডটা, সে তখন বলতেছিল, দেখ দোস্ত সবাই যেহেতু আসবে, তুই আসলে ভালো লাগবে, বা তুই এখানে আসলে একটু তুই ভালো ভালো ফিল করবি। তো তখন আর কি ওই ফ্রেন্ডটা না করতে পারেনি। তো ওই ফ্রেন্ডটা দেখা গেল যে ওই যে পার্টি রয়েছে, যেই 50 বছরের যে ব্যক্তিটা বা যে বন্ধুটা যে পার্টির আয়োজন করছে, সেই পার্টিতে অ্যাটেন্ড করলো। তো পার্টিতে অ্যাটেন্ড করার পরে সবাই তো এখানে একটা আলাদা ব্যাপার সেপার, সুটেড বুটেড হয়ে আসছে সবাই, অনেক বর্তমান ধরো যে অনেক টাকা পয়সার মালিক, বা সবার পকেটে প্রচুর টাকা পয়সা, সবাই বিজনেস করে বা চাকরি বাকরি করে। বাট ওই যে তার যে গরিব যে ফ্রেন্ডটা, সে মনে করো যে কি করলো, তার একটা পুরাতন কাপড়, তার কাছে তো ওই সময় নতুন কাপড়ও নাই পরে আসার মতো। তো সে একটা কি করলো, একটা পুরাতন কাপড় পরে আসলো, মানে যদিও নতুন, বাট ওই সমাজের মধ্যে তা সেটাকে একটু মলিন লাগতেছিল, একটু পুরাতন লাগতেছিল। তো সে একটু সংকোচ ফিল করতেছিল। যাই হোক, তো এরকম করে যখন আর কি পার্টি শুরু হয়ে গেল, তখন
ওই যে লোকটা কেক কাটতেছে, যার বার্থডে 50 বছর বয়স যে লোকটার, সে যখন কেক কাটতেছে, কেক কাটার পরে প্রথমে একজন ব্যক্তিকে খাওয়াই দিল, মানে একটা বন্ধুকে খাওয়াই দিল, এরপরে দ্বিতীয় একজন বন্ধুকে খাওয়াই দিল, তৃতীয় যখন বন্ধুকে খাওয়াতে যাবে, কেক খাওয়াতে যাবে, তখন সে দেখতে পারলো তার হাতে একটা খুব দামি একটা আংটি ছিল। সেই আংটিটা সে লক্ষ্য করলো, তার আঙ্গুলের মধ্যে সে আংটিটা নেই। তো যখন আসলে সে দেখতে পারলো তার হাতের মধ্যে আংটি নাই, তখন তো সে একটু চিৎকার করা শুরু করে দিল যে আমার এত দামি আংটি আমি কোথায় হারালাম। তো পাশ থেকে অতি উৎসাহিত অনেকগুলো ফ্রেন্ড থাকে না তোমাদের, তো এরকম ওইখানে এক অতি উৎসাহিত একজন ফ্রেন্ড ছিল। সে এসে বলতেছে, এ আংটি কে নিল কে নিল, এইখানের মধ্যে কেউ নিয়েছে, কেউ এখান থেকে বের হবে না, সবাই রুমের মধ্যে থাকো, আমরা সবাইকে চেক করব। তো ওই ব্যক্তি কি করলো, এক এক করে সবাইকে চেক করা শুরু করলো। তো সবাইকে চেক করা এক মাথা থেকে শুরু করে, মানে এদিক থেকে শুরু করে ওই দিক পর্যন্ত চেক করতেছে, কারো আসলে কাছে খুঁজে পাচ্ছে না। সবাই বলছে দেখো 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 আমার পকেটে নাই, সবাই দেখাচ্ছে কারো পকেটে নাই। তো ওই যে গরিব যে ফ্রেন্ডটার কথা বললাম, গরিব যে ফ্রেন্ডটা যে পার্টিতে আসতেই চাচ্ছিল না, বাট তারপরে তার বন্ধু তাকে জোর করে নিয়ে আসছে, ওই যে গরিব যে ফ্রেন্ডটা, তো ওই গরিব ফ্রেন্ডের কাছে যখন এসে বলল যে তোমার পকেট আমরা চেক করবো, যে তোমার পকেটে আছে কিনা, তখন সে বললো যে না, আমি আমার পকেট চেক করতে দিব না। তো যখনই সে বলছে যে আমি আমার পকেট চেক করতে দিব না, তখন সবাই তো নর্মালি ধরে নিয়েছে হয়তোবা এই গরিব বন্ধুটা সে টাকার অভাবে বা সে আসলে এই যে আংটিটা, সেই আংটিটা চুরি করে ফেলেছে। তো আসলে পরবর্তীতে তাকে সেখান থেকে অপমান করে চোর বাটপার বলে সেইখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো তাড়িয়ে দেওয়া হয়, সে বাসার মধ্যে চলে আসে। এরপর তার যে বড়লোক যে বন্ধুটা আছে, সে প্রোগ্রাম শেষ করে তখন সে লক্ষ্য করলো তার স্যুটের পকেটে সে দেখতে পারলো যে তার আংটিটা সে ভুল করে বা ভুলবশত কিন্তু রেখেছিল। তো এখন সে আসলে তো অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমার আংটি তো আমার পকেটেই ছিল, আমি তো আমার বন্ধুকে চোর বাটপার বলে সেখান থেকে বের করে দিলাম। তো সে রাতে আর কি ঘুমাতে পারতেছে না। তো সে সারা রাত ছটপট 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 করে কাটাচ্ছে। পরের দিন সকালে শেষ তার সেই যে গরিব যে বন্ধু রয়েছে, তার গরিব বন্ধুর বাড়িতে যে ঠক ঠক করে শব্দ করতেছে, এ এ দোস্ত দরজা খোল দরজা খোল। তো সে যখন দরজা খুলে দেখতে পারলো যে তার সেই বড়লোক বন্ধুটা তার সেই বাসায় চলে আসছে, সে তো আলটিমেটলি বুঝতে পারছে যে সে কেন আসছে। তো সে বলছে, দোস্ত তুই কি মন খারাপ করছিস, তুই তো গতদিন আমার আংটিটা চুরি করিস নাই, তাহলে যখন তোকে বলা হইলো যে তোর পকেট চেক করব, তখন তুই তোর পকেট চেক করতে দিলি না কেন? তখন সেই ব্যক্তি তার রুমের যে দরজাটা, সেই দরজাটা খুলে একদম সোজায় দেখাচ্ছিল তার একটা ছোট একটা বাচ্চা, সে কিনা মানে বিগত অনেক দিন থেকে অসুস্থ, তার বাবা যে তার ট্রিটমেন্ট করাবে সেই অ্যাবিলিটি তার বাবার নাই, তাকে যে ভালো একটা জামা কাপড় কিনে দেবে সেই এবিলিটিও নাই, তাকে যে ভালো মন্দ খাওয়াবে সেই এবিলিটিও তার বাবার নাই, যেহেতু তার চাকরি বাকরি নাই, বিজনেসের অবস্থা খুবই খারাপ। তখন ওই যে গরিব বন্ধুটা তার বড়লোক বন্ধুকে বলতেছিল, দেখ দোস্ত, আমার ওই ছেলেটা, আমি যখন তোর পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন আমাকে বলে, বাবা বাবা আমার খুব মিষ্টি খেতে ইচ্ছা করতেছিল, তো আমার কাছে তো টাকা পয়সা নাই, আমি তো তাকে মিষ্টি কিনে এনে খাওয়াতে পারতেছিলাম না। তখন আমি যখন তোর বার্থডে পার্টিতে গেলাম, তখন দেখতে পারলাম যে এখানে তোর টেবিলে অনেক মিষ্টি রাখা আছে, এখান থেকে যদি আমি 2 পিস মিষ্টি যদি আমার পকেটে রাখি, তাহলে এই 2 পিস মিষ্টি নিয়ে যে আমি আমার সন্তানকে দিতে পারবো, আর এখান থেকে 2 পিস মিষ্টি যদি আমি নেই, তাহলে আহামরি হয়তোবা কোনো ক্ষতি হবে না তোদের। তো এই জন্য আমি একটা কাগজের মধ্যে করে 2টা পিস মিষ্টি আমি নিয়েছিলাম। আর তোরা যখন আমার পকেট চেক করতে যাচ্ছিলি, তখন যদি চেক করে তোরা এই 2 পিস মিষ্টি পেয়ে যাস, এবং তোরা যদি আমাকে তখন বলিস যে আমি মিষ্টি চুরি করেছি, এই ভয়ে আসলে আমি তোদেরকে তখন বলতে পারি নাই যে আসলে আমি আংটিটা চুরি করি নাই, আমার পকেটে 2 পিস মিষ্টি ছিল। সো তখন আসলে পরে সেই বন্ধু মানে হতবাক হয়ে গেছে। চিন্তা করতে পারতেছো যে বাবা হচ্ছে সেই ব্যক্তি, বাবা হচ্ছে সেই ব্যক্তি যে তার নিজের পুরো লাইফ বরবাদ করে দিবে শুধুমাত্র সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য। ঠিক আছে, এই একটা ব্যক্তির ঋণ তুমি কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবে না। বাবা তোমাকে জেতানোর জন্য, তোমার বাবা তোমাকে জেতানোর জন্য তার পুরো লাইফ বরবাদ করে দিবে। তো আশা করি তোমরা এখান থেকে সামারিটা বুঝতে পারছো। ওকে, সো এই জন্য তোমার বাবা মানে এই ব্যক্তিটাকে কখনো কষ্ট দিও না। মানে তোমার বাবা তো চাচ্ছে যে তোমাকে জেতানোর জন্য, তোমার কি উচিত না তোমার বাবার মুখে, মানে বাবার মুখে হাসি ফোটানো বা তোমার বাবার গর্বের কারণ হওয়ার জন্য সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া, তো বাবার বাবার মুখে হাসি ফোটানোর জন্য এই শেষ কয়েকটা দিন পরিশ্রম করা, পড়াশোনা করা। তো আশা করি আমার যারা ভাইয়া এবং আপুরা রয়েছে, শেষ এই কয়েকটা দিন তোমরা তোমাদের সর্বোচ্চ ইফোর্টটা দিবা, তোমরা তোমাদের সর্বোচ্চ পরিশ্রমটা দিবা, এবং আলটিমেটলি এইচএসসি পরীক্ষায় তোমরা একটা ভালো রেজাল্ট করবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।